আজ আমি এসে গেছি এক তীর্থস্থানে। হ্যাঁ, আমি এটাকে তীর্থস্থানই বলবো। ভাষার তীর্থস্থান, পণ্ডিতদের তীর্থস্থান, সংস্কৃতের তীর্থস্থান, সংস্কৃত সাহিত্য পরিষদ। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যমণ্ডিত বাড়িতে এখন আমি দাঁড়িয়ে আছি। সংস্কৃত সাহিত্য পরিষদের ওপর বেশ কয়েকটা এপিসোড আমি প্রচার করব। একটা এপিসোডে তো শেষ করতে পারবো না, কারণ এটা যে একটা খনি, এই খনির ভেতর থেকে কতটা তুলতে পারবো জানি না, কারণ আমার জ্ঞান অত্যন্ত সীমিত। এখানে যারা আছেন তাদের সবাইকে সাথে নিয়ে অবশ্যই চেষ্টা করব সংস্কৃত সাহিত্য পরিষদের যে বিভিন্ন বিভাগ আছে সেটা পরিক্রমা করতে। সঙ্গে থাকবেন। 1905 খ্রিস্টাব্দ থেকে একটা নাটকের দল ইত্যাদি করে কিছু মানুষ, সংস্কৃত প্রেমী মানুষ, তারা কালিদাসের নাটক, ভাসের নাটক মঞ্চস্থ করে, তারপরে বেদি সংহার কলকাতায় নানা জায়গায় করে তারা নাম করে। তারপরে সবাই ভাবে মিলিত হয়ে এই নাটকের জন্য তো বইয়ের দরকার, ঠিক আছে আমরা একটা গ্রন্থাগার যদি করি। এই চেষ্টা করতে 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 1916 সালে ভবনটি গ্রন্থাগার হিসেবে স্বীকৃতি পায়। দুর্লভ পুঁথি, দুর্লভ বই এখানে পাওয়া যায় বলে সারা ভারতবর্ষ থেকে, শুধু পুনা ইত্যাদি নয়, বিদেশে চায়না থেকে নানা জায়গা থেকে এক একটা পুঁথির জন্য এখানে আবেদন আসে। তবে প্রযুক্তির কারণে, প্রযুক্তির উন্নতির ফলে আমরা এখন এমন জায়গায় পৌঁছেছি যেখান থেকে আমাদের খবর এলে, তারা মেল করলে সেই মেলে শুধু উত্তর দেওয়া নয়, স্ক্যান করে পুরো ছবিটি আমরা তাদের কাছে পাঠাতে পারি। আমরা আগ্রহী পাঠকদের কাছে পুরো বই, তার কপি আমরা পৌঁছে দিতে পারি। আর এখানে তো সংস্কৃত সাহিত্য পরিষদে সারা বছরই আমরা চেষ্টা করি আলোচনা চক্র ইত্যাদি করার। তাছাড়া এখানে একাডেমিক কোর্স চালু আছে, সংস্কৃত ভাষা, সাহিত্য, ব্যাকরণ এগুলো আছে, পৌরোহিত্য আছে। তাতে অনেকেই যারা অন্য বিষয়ে অনেকটা এগিয়ে আছেন, কিন্তু এখনো তারা সেই বিষয়টা নিয়ে, বিষয় তো অনেক অনন্ত বিষয়, তারা শুধু সংস্কৃত নিয়ে পড়ার সুযোগ পাননি, দর্শন পড়েছেন, বিজ্ঞান পড়েছেন। তারা তখন এখানে এসে এই কোর্সে পড়েন, মতামত হয়, মতের আদান প্রদান হয়, এবং এখানে যে পরিচালন সমিতি, তাতে বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক অধ্যাপিকারা আছেন। আমাদের নিয়মিত পত্রিকা বেরোয় আমাদের, যদিও এই পত্রিকা কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় এরা অনুমোদন করেন, কিন্তু সংস্কৃত সাহিত্য পরিষদ পত্রিকায় যে আমাদের এই পত্রিকায় সংস্কৃতে লেখা হয়, এখনো দেবনাগরী ভাষায় সেটা ছাপা হয়। তো সেটা আমরা চেষ্টা করি। আরেকটা হচ্ছে, আমাদের এখানে পাবলিকেশন ডিপার্টমেন্ট আছে। চিরকালই সংস্কৃত সাহিত্য পরিষদ ক্রমান্বয়ে বই প্রকাশ করে চলেছে। যে বইগুলো আর পাওয়া যায় না, অবশ্যই তারা সেগুলো আবার প্রকাশ করে সংস্কৃত প্রেমীদের হাতে তুলে দেয়। যার জন্য আমরা এই যে আমাদের ক্যাটালগ আছে, এই ক্যাটালগের ছবিও আমরা নানা জায়গায় থেকে আসে, আমরা পাঠিয়ে দিই। তাতে সমস্ত বই, এবং অত্যন্ত স্বল্প মূল্যে এই বইগুলো আমরা সংস্কৃত প্রেমীদের হাতে তুলে দিতে পারি। আমি সারা জীবন এখানকার সদস্য, পাঠক, ছাত্র এবং বর্তমানে সম্পাদক হিসেবে এইটুকু বলতে পারি, সারা ভারতবর্ষে যতই শিক্ষাক্রম পরিবর্তন হোক, যে কোনো সংস্কৃত বিষয়ে যে বই পাঠ্যক্রমে আসুক, সমস্ত বই এখানে সংস্কৃত সাহিত্য পরিষদে পাওয়া গেছে, যাচ্ছে এবং যাবে। যে সমস্ত বই বেশি ডিমান্ডে থাকে, সঙ্গে সঙ্গে সেটি আমরা রিপ্রিন্ট যদি সম্পাদনা করতে যদি না পারা হয়, আবার ছাপা হয়। ছাপাটারও যদি খরচ না থাকে, স্ক্যান করে ছবি তুলে একটা বাইন্ডিং দিয়ে সেটা করেও আমরা বইটি পাঠকদের, আগ্রহী, জিজ্ঞাসু, উৎসুক পাঠকদের হাতে তুলে দিতে পারলে, পরিষেবাটি দিতে পারলে নিজেদের ধন্য মনে করি। এখন আমি দাঁড়িয়ে আছি সংস্কৃত সাহিত্য পরিষদের পরিচালন সমিতির সঙ্গে। একে একে সবার সঙ্গে পরিচয় করে নিই। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠান বহু বাধা বিপত্তি, প্রতিবন্ধক, আর্থিক অনটন, পরিকাঠামোগত সমস্যা ইত্যাদির মধ্য দিয়ে আজকে এসে দাঁড়িয়েছে।
2024-এ 21 শতকের মধ্যবর্তী পর্বে। আমাদের আনন্দ, আমাদের গৌরব, আমাদের শ্লাঘা যে এই প্রতিষ্ঠানের যারা প্রাণপুরুষ ছিলেন, সভাপতি ছিলেন, সভ্য ছিলেন, সদস্য ছিলেন, তারা প্রত্যেকেই স্বরাজ্যে স্বরাট। সংস্কৃত চর্চার ক্ষেত্রে তারা দ্বিতীয় রহিত, অপ্রতিদ্বন্দ্বী বলা যায়। এবং সেই সঙ্গে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পরাধীন ভারতে, আমি বলেছি 1916, পরাধীন ভারতে সংস্কৃত চর্চার মাধ্যমে আমাদের প্রাচীন ঐতিহ্যের দিকে দৃষ্টি ফেরাবার মধ্য দিয়ে জাতীয়তাবোধ উন্মেষের লক্ষ্যেও কিন্তু এই প্রতিষ্ঠানের বিরাট ভূমিকা ছিল। এটা সেই সময়ে যারা শাসক ছিলেন ইংরেজও স্বীকার করতে বাধ্য হয়েছে। পশুপতিনাথ শাস্ত্রী এবং খগেন্দ্রনাথ শাস্ত্রী প্রভৃতি বহু পণ্ডিত তদানীন্তনকালে কলকাতা কর্পোরেশনের কাছ থেকে এই ভূমিখণ্ডটি তারা আবেদনের মাধ্যমে লাভ করেছিলেন এবং সেই কলকাতা কর্পোরেশনের কাছে তারা সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এইটি 99 বছরের লিজ নেওয়া প্রপার্টি সংস্কৃত সাহিত্য পরিষদ, ডক্টর গৌরীনাথ শাস্ত্রী এবং ডক্টর হেরম্যনাথ চ্যাটার্জি, তার ডক্টর রমারঞ্জন মুখার্জি প্রভৃতি এই সংস্কৃত দিগন্তের যাদিকে স্টলওয়ার্ড বলে প্রত্যেকেই এখানে কেউ সভাপতি হিসেবে, কেউ সম্পাদক হিসেবে এখানে কাজ করে গেছেন, পরিচালনা করে গেছেন এবং আজকে এই যে বিরাট হর্ম এখানে দেখতে পাচ্ছেন তাদের পিছনে তাদের অবদান রয়েছে। আমি আমার ছাত্রাবস্থা থেকেই আমি এই পাঠাগারের সঙ্গে যুক্ত এবং আমার বিষয় যেহেতু একটা বিশেষ বিষয় বেদ ছিল, অতএব আমার রিসার্চের জন্যে আমার এই গ্রন্থাগার সাহায্য করেছিল যে আমি কলকাতায় আর কোথাও এত গ্রন্থ আমি অন্য কোথাও পাইনি। অত্যন্ত দুষ্প্রাপ্য যে সমস্ত গ্রন্থ কোথাও প্রায় পাওয়া যাবে না, সেইগুলো কিন্তু এই সংস্কৃত সাহিত্য পরিষদে আছে। এই গ্রন্থাগারের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো যে এই গ্রন্থাগার সকলের জন্য খোলা, যে সদস্য তার জন্যও খোলা, যে সদস্য নয় তার জন্যও খোলা। এবং গ্রন্থাগারের যারা আমাদের সহকারী হিসেবে কাজ করেন তারাও দেখেছি আমার ছাত্রাবস্থা থেকে এতদিন পর্যন্ত, আমার প্রায় 65 বছর বয়স হলো, এখনো পর্যন্ত দেখে যাচ্ছি যে তারা এই যতগুলো বই একসঙ্গে প্রয়োজন সব বইগুলোই একসাথে তারা দিতে পারতেন। যদি আমাদেরকে সেরকম কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের সহযোগিতা পাই তাহলে আমরা হয়তো, আর্থিক সহযোগিতা মূলত, তাহলে হয়তো যেভাবে এই প্রতিষ্ঠান এগোচ্ছে, নানা রকম কর্মকাণ্ড বিস্তার করছে, আমি তো গত 10 বছর ধরে দেখছি যে কর্মকাণ্ডের বিস্তার অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এই বর্ধিতটা আরও বজায় থাকবে। সংস্কৃতির প্রসারের জন্য সংস্কৃত সাহিত্য পরিষদ কেবলমাত্র শুধু পাঠদান বা গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এই মধ্যে দিয়ে এর সংস্কৃতির প্রসারের জন্য সংস্কৃত নাটক ও ছড়িয়ে দিয়েছে নানা দিকে। এই সংস্কৃত সাহিত্য পরিষদ প্রতিষ্ঠানে বহু নাটক অভিনীত হয়েছে, সংস্কৃত নাটক। আমরা এই সংস্কৃত প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হলে বুঝতে পারা যায় যে সংস্কৃত নাটকের স্বকীয় বৈশিষ্ট্য কীরকম, সংস্কৃত নাটক কিভাবে অভিনয় হয়, তার পদ্ধতিগুলো কি, তার নানা বৈশিষ্ট্যগুলো জানা যায়। এবং প্রচুর নাটক এখানে অভিনীত হয়েছে এবং এখানে একজন নাট্য নির্দেশকের পদ রয়েছে যিনি সংস্কৃত নাটকের পরিচালনা করান এবং শেখান। বহু প্রাচীনকাল থেকে এই সংস্কৃত সাহিত্য পরিষদ বহু সংস্কৃত নাটক
শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নয়, ভারতের অন্যান্য অঞ্চলেও কিন্তু তার সংস্কৃত নাটকের সম্ভার নিয়ে প্রচার করে এসেছে। বিশেষ করে এবারে উল্লেখযোগ্য যে উজ্জয়িনীতে কালিদাস একাডেমিতে যে কালিদাস সমারোহ যেখানে হয়, সেখানে প্রতি বছর প্রায় আগে এখানে অনেক দিন ধরেই এই সংস্কৃত নাটক নিয়ে এই প্রতিষ্ঠানের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সুন্দরভাবে অভিনয় সম্পাদন করে এসছে। এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য 1972, 1973 এবং 1974 পরপর 3 বছর এই কালিদাস সমারোহে সংস্কৃত সাহিত্য পরিষদ প্রতিষ্ঠান তাদের কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম 2 বার এবং কালিদাসের মালবিকাগ্নিমিত্রের অংশবিশেষ 1 বার অভিনয় করেন। এবং এই অভিনয় এত উচ্চ পর্যায়ের হয়েছিল, এত সুন্দর হয়েছিল যে সেখানে কিন্তু পরপর 3 বার এর শ্রেষ্ঠের শিরোপা পায় এবং সেই শ্রেষ্ঠ শিরোপা স্বরূপ সেখানে স্বর্ণকলস লাভ করে আসে। এখনো এই সংস্কৃত সাহিত্য পরিষদে নানা অনুষ্ঠান হয় যেখানে সংস্কৃত নাটক অভিনীত হয়। এখানে যে যে নাটক অভিনীত হয়েছে তার মধ্যে অনুবাদ নাটকও আছে। মূল নাটক যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম এর কথা বললাম, সেই সঙ্গে সঙ্গে সেমিশ্বরের চণ্ডকৌশিকম, এছাড়াও কিন্তু পরবর্তীকালে অনেক নাটক হয়েছে, যেমন বিশ্বেশ্বর বিদ্যাভূষণের উত্তর কুরুক্ষেত্রম, এছাড়া শ্রীজীব ন্যায়তীর্থ মহাশয়ের ত্রিপিটকচর্বণম, এছাড়া আরও প্রচুর নাটক এখানে অভিনয় করা হয়েছে। বিশেষ করে বিমল কৃষ্ণ মতিলাল কৃত যে রথের রশি অনুবাদ রথরজ্জু, তাও সাফল্যের সঙ্গে অভিনয় করা হয়েছে। এখানে সংস্কৃতের শ্লোকান্ত বিচার বলে একটি অনুষ্ঠান হয়, অর্থাৎ আমাদের যারা সদস্য তারা সবাই সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোক কত স্মৃতিতে রাখতে পারে তার একটা প্রতিযোগিতা চলে, সুন্দর প্রতিযোগিতা চলে এবং এর দ্বারা আমরা যেন নিজেরা নিজেদের সমৃদ্ধ হই। এখানে কালিদাস উৎসব হয়, রবীন্দ্রনাথের গানের অনুবাদ এখানে অনুষ্ঠিত হয়, নজরুল কৃত অনুবাদ এখানে অনুষ্ঠিত হয়। পরিষদ তার যাত্রা শুরু করেছিল 4টে বিভাগ নিয়ে। প্রথম গ্রন্থাগার পুঁথিশালা, 2 হচ্ছে চতুষ্পাঠী, 3 তার নাট্যশালা, 4 হচ্ছে পত্রিকা। আমি কেবলমাত্র চতুষ্পাঠী বিষয়ে 2-1টি কথা বলব। এই চতুষ্পাঠী থেকেই কিন্তু এই পরিষদের জন্ম। সেই বাগবাজার ছাত্র সমিতিই বলুন, যার কর্ণধার ছিলেন পণ্ডিত গুরুনাথ বিদ্যানিধি কাব্যতীর্থ, তারপরের থেকে যখন তাদের পরিচালনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের থেকে তারা একটা সিদ্ধান্ত নেন যে সম্মিলিতভাবে আমরা একটা কিছু করতে চাই, তখন পণ্ডিত দ্বারিকানাথ ন্যায়শাস্ত্রী মশাই তার শোভাবাজারের বাসভবনে এই সংস্কৃত সাহিত্য পরিষদ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই দ্বারিকানাথ ন্যায়শাস্ত্রী মশাই তার সঙ্গে যোগ্য সঙ্গত করেছিলেন পশুপতিনাথ শাস্ত্রী মশাই, টাকির জমিদার বাড়ির গিষ্পতিচরণ রায়চৌধুরী, কাব্যতীর্থ এবং আরও অন্যান্য অনেক পণ্ডিত। এবং দ্বারিকানাথ পণ্ডিত মশাই তার ছোট ভাই জানকীনাথ সাহিত্য শাস্ত্রী, যিনি এই পরিষদের গ্রন্থাগারিক হিসেবে প্রথম কাজ শুরু করেন। কিন্তু সেই একই সঙ্গে আমাদের কিন্তু চতুষ্পাঠী, মানে যেটাকে এখনকার ভাষায় টোল বলা হয়, সেই টোলটিও কিন্তু পরিষদের একটা গৌরবময় সত্তা। গৌরবময় এই জন্যই বলছি, এখানে এত বড় বড় অধ্যাপকরা, ভারত বিখ্যাত অধ্যাপকরা পড়িয়ে গিয়েছেন। আমি 1-2টি নাম করছি। সেকালের মধ্যে অন্তত 1938-39 সাল থেকে আমি যতটুকু মনে পড়ছে, আমার যতটুকু জানা, প্রথমে তো ওই দ্বারিকানাথ ন্যায়শাস্ত্রী মশাই, তার ভাই জানকীনাথ সাহিত্য শাস্ত্রী মশাই, তারপরে ওই খগেন্দ্রনাথ শাস্ত্রী, এরকম কয়েকজন পণ্ডিত পড়াতেন। তারপরে এই টোলের দায়িত্বে আসেন গঙ্গোপাধ্যায় কালীপদ তর্কাচার্য, সীতারাম শাস্ত্রী, রামধন শাস্ত্রী কাব্যপুরাণ তীর্থ, উপেন্দ্রনাথ সাংখ্য তীর্থ, এরকম সব যাদেরকে দিকপাল বলা যেতে পারে তাদেরকে। আমি এই পরিষদে ছাত্র, মানে চতুষ্পাঠীর ছাত্র হিসাবে এখানে 1969-70 সাল থেকে পড়াশোনা করেছি। তখন প্রধান অধ্যাপক ছিলেন শারদাচরণ সিদ্ধান্ত বাগীশ, তার সঙ্গে আরও ছিলেন শ্যামাপদ ভট্টাচার্য মশাই এবং আরও একজন দিকপাল পণ্ডিত ছিলেন, পরবর্তীকালে সন্ন্যাসী হয়ে যান, দীননাথ নবতীর্থ। এবং এর সঙ্গে কেবলমাত্র দীননাথ ত্রিপাঠী মশাই ছিলেন তাই নন, আমরা এখানে শ্রীমোহন তর্কতীর্থ মশাইকে দেখেছি, যিনি নব্যন্যায় পড়াচ্ছেন এবং বেদান্ত পড়াচ্ছেন। অনেক শাস্ত্র তিনি এখানে চর্চা করছেন। এইখানে একেবারে একাধিক্রমে একদম চতুষ্পাঠীর শেষ দিকে অধ্যাপিকা পুষ্পা পাল, তিনিও অনেক দিন ধরে এই সংস্কৃত সাহিত্য পরিষদ চতুষ্পাঠীর অধ্যাপিকা হিসাবে ছিলেন। বর্তমানে বিভিন্ন কারণে চতুষ্পাঠীটি আর নেই, মানে যে অর্থে যে বৈধ শিক্ষাক্রম, মানে যেটা ব্যবহারিক যে শিক্ষাক্রম আছে অর্থাৎ তীর্থ উপাধি, সেগুলো এখন আর পড়ানো এখানে হচ্ছে না। কিন্তু আমাদের এখানে একেবারে শিক্ষাদানটা বন্ধ হয়ে গেছে তা নয়, আমাদের এখানে সংস্কৃত ভাষা এবং সাহিত্যের অধ্যাপনা হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অধ্যাপনা হচ্ছে, সেটা হচ্ছে পৌরোহিত্য।
বর্তমানে সংস্কৃত ভাষা এবং সাহিত্যের অধ্যাপক হিসাবে দায়িত্ব নিয়েছেন আমাদেরই সম্পাদক ডক্টর উমা ব্যানার্জি। আর ওই পৌরোহিত্য বিভাগ এবং ব্যাকরণের এবং ওই ভাষা সাহিত্যের সঙ্গে যুক্ত আমিও সেখানে অধ্যাপনা করছি। আমার এই সংস্কৃত বিষয়ের সঙ্গে জন্মসূত্রে পরিচয়, কারণ আমার মাতুলালয়ের পূর্বপুরুষরা এই সংস্কৃত সাহিত্য পরিষদের সঙ্গে খুবই যুক্ত ছিলেন। আমার যিনি দাদু অশোকনাথ শাস্ত্রী, তিনি ছিলেন এখানকার সহ সম্পাদক। তারপর আমার আরেক দাদু ডক্টর গৌরীনাথ শাস্ত্রী সংস্কৃত সাহিত্য পরিষদের সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। এবং আমি অনেক ভাগ্যবান যে এই সংস্কৃত সাহিত্য পরিষদে আমি আসতে পেরেছি একটা পরিচালক মণ্ডলীর মধ্যে। 1954 সালে আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি তখন এখানে লেখা থাকতো সাইট ফর সংস্কৃত পরিষদ। আমার এইটা সম্বন্ধে একটু উৎসাহ জেগেছিল। পরে 1966 সালে আমার পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি এখানে আসি কতগুলো বই দেখবার জন্যে। প্রকৃতপক্ষে আমার আসার কারণ হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগে এখানে কীরকম ধরনের সংস্কৃত অঙ্কের বই আছে বা সে সম্বন্ধে কোনো ম্যানুস্ক্রিপ্ট আছে কি না সেটা খোঁজ করার জন্যে। তা আমরা এখানে যে ধরনের আপনারা জানেন যে গ্রন্থাগার, সেটা গবেষকদের পক্ষে অত্যন্ত একটা সাহায্যকারী দিক। সেই জন্যে এই ব্যাপারে তো আমরা গবেষণা করার জন্য সমস্ত উপাদান এখানেই পেয়ে যাই। এবং সেই জন্য এখানে যেসব বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল অনেক আগে থেকেই, এবং আজও যে বিভিন্ন প্রকল্প চলছে, সেগুলো আমাদের এই চর্চার দিকে, গবেষণার দিকে আমাদের যে একটা বড় অবদান আছে। এবং এখানে যত সব গ্রন্থ, যেগুলো পুঁথি থেকে হোক বা নিজেদের বিদ্যাচর্চার যা গ্রন্থগুলো যেখানে প্রকাশিত হয়েছে আমাদের পরিষদ থেকেও, সেখানেও কিন্তু মূলে আগে এই বিষয়ে গবেষণা করে সেগুলো যারা সব ক্রিটিক্যাল এডিশন করেছেন পুঁথিকে অবলম্বন করে, তারাও কিন্তু এখানকার পুঁথি অবলম্বন করে এখান থেকেই তারা কিন্তু করেছে। দুর্গামোহন ভট্টাচার্যের কথা আমরা বলতে পারি যে তিনি যে এখানে যে বই গ্রন্থ প্রকাশিত হয়েছে সেগুলো কিন্তু এখানকার যে পুঁথি সেগুলো অবলম্বন করে এখানে বসেই তিনি অনেক কাজ করেছেন। সংস্কৃত সাহিত্য পরিষদের কাছে আমার যে ঋণ, সেটা জীবনেও শোধ হওয়ার নয়। ছাত্রাবস্থা থেকেই অনেকের মতোই আমারও সম্পর্ক সংস্কৃত সাহিত্য পরিষদের সঙ্গে। বৈদিক সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। আমাদের সময়ে বেদের বইগুলো সব আউট অফ প্রিন্ট ছিল বহুদিন ধরে, ফলে সে বই বাজারে তো পাওয়াই যেত না, লাইব্রেরিতেও অবস্থা খারাপ ছিল। সংস্কৃত সাহিত্য পরিষদের সব বই আমি পেয়েছি, কিন্তু সে বইগুলো যেহেতু রেয়ার ছিল, বাইরে নেওয়া সম্ভব হতো না। সে কারণ দিনের পর দিন এখানে, মানে এই 2 বছর ধরে দিনের পর দিন এখানে বসে বসে বইগুলো লিখে আমরা পড়াশোনা করেছি, মানে আমি অন্তত সেইভাবেই পড়াশোনা করেছি। পরবর্তীকালে বইগুলো রিপ্রিন্টেড হয়েছে, ছাত্রছাত্রীদের এখন অনেক সুবিধা হয়েছে। তবে এরও ঠিক কথা যে পরিষদে যে সমস্ত দুর্মূল্য গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলো যে সব বাজারে পাওয়া যায় তা তো নয়। সেই কারণে এখনো কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যখন আমাদের কাছে এসে উপস্থিত হয়, তখন তাদের আমরা ইন্সপায়ার করি। আমি তো প্রথমেই বলি, সংস্কৃত সাহিত্য পরিষদের মেম্বার, তারা যদি বলে না হলে ইমিডিয়েটলি যাও, গিয়ে ওখান থেকে ফর্ম জোগাড় করো, করে মেম্বার হয়ে যাও। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা দরকার, সেটা হচ্ছে এখানে সংগৃহীত ক্যাটালগগুলো সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন পুঁথি সংগ্রহশালা রয়েছে। তাতে যে লক্ষ লক্ষ পুঁথিগুলো আছে, তার বিবরণ, তার ক্যাটালগ ছাড়া তো কোথাও পাওয়া সম্ভব নয়। এখন সেই সমস্ত পুঁথি সংগ্রহশালা থেকে যে সমস্ত ক্যাটালগ বেরিয়েছে, সেই ক্যাটালগগুলোর মধ্যে মানে প্রচুর ক্যাটালগ এই সংস্কৃত সাহিত্য পরিষদেই শুধুমাত্র পশ্চিমবঙ্গে রয়েছে, আর কোথাও এরকম ভাবে ক্যাটালগগুলো পাওয়া যায় না। এবং এই ক্যাটালগগুলোর সাহায্য ছাড়া পুঁথি কখনোই ব্যবহার করা যাবে না, কেননা ক্যাটালগেই কিন্তু পুঁথির বিবরণ আছে। অতএব আমি যদি কোনো পুঁথির ওপরে কাজ করতে চাই, তাহলে আমাকে আগে ক্যাটালগ দেখতে হবে, তবে সেই ক্যাটালগ অনুযায়ী আমি পুঁথির খবর পেয়ে পুঁথি জোগাড় করতে পারবো।
এই দিক থেকে মানে সংস্কৃত সাহিত্য পরিষদের গুরুত্ব যে কি অপরিসীম, যারা পুঁথি নিয়ে কাজ না করেছেন তারা এই জিনিসটা বুঝতেই পারবেন না। আমার সংস্কৃত সাহিত্য পরিষদে আসা বলতে পারেন প্রায় কলেজ জীবন থেকেই। এই যে বললাম এখানে অনেক রকম, এখানে দুটো সম্ভার আছে, সাহিত্য সম্ভার আর একটা হচ্ছে পুঁথি সম্ভার। এই যে পুঁথি এবং বইয়ের জন্যই আমি প্রথম এখানে আসি এবং অনেক দুষ্প্রাপ্য বই পাই। আমাকে এখানে নিয়ে আসেন প্রথম হেরম্ব চ্যাটার্জী শাস্ত্রী, তিনি মধুসূদন বেদান্ত শাস্ত্রী ছিলেন এখানকার লাইব্রেরিয়ান এবং বলতে পারেন এটা ওনার প্রাণকেন্দ্র ছিল। তো মধুসূদন বাবুর কাছ থেকেই আমি এখানকার সমস্ত বই পেয়েছি। তাই সংস্কৃত সাহিত্য পরিষদের সঙ্গে সঙ্গে আজকে আমার ওনার নামটাও বলতে ইচ্ছে করছে ওই কারণে, এটা যেমন ওনার প্রাণ ছিল সেরকম আমাদেরও এটা প্রাণ। আমরা যখন পুঁথির কর্মশালা করি তখন পুঁথির কর্মশালা থেকে তো হাতে কলমেও পুঁথি কী করে সংরক্ষণ করতে হয়, রাখতে হয় শেখানো হয়। আমি নিজে 3-4টে কর্মশালা চালিয়েছি এবং এখন রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচারে আছি। তো ওখানকার ছাত্রছাত্রীদের আমরা দেখাই এবং আমরা এখানে পাঠাই যাতে ওরা হাতে কলমে কাজটা শিখতে পারে এবং করতে পারে, সেই স্কোপটা এখানে দেওয়া হয়। এই সমিতির সেই পরিষদের সঙ্গে আমার সম্পর্ক সেই যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি সেই সময় থেকে আমি এখানে আসা যাওয়া করছি, আজও আসছি যাচ্ছি, এবং এর যে উন্নতি আজকে যে হচ্ছে তার যে সঙ্গী হতে পারে, তার ধারক হতে পারে, তার বাহক হতে পারে, আমরা সত্যিই ধন্য। সংস্কৃত সাহিত্য পরিষদের এই বিশাল ভান্ডার একদিনে সম্পূর্ণ করা সম্ভব নয়। সূচনা পর্ব ছিল আজ, এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে অবশ্যই সঙ্গে থাকবেন। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।